আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা বস্তুর উপর তাপের প্রভাব অর্থাৎ অধ্যায় 6 এর উপরে P35 লেকচারটা দেখব। তো এখানে আমরা মূলত হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ, গ্যাসীয় পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ অর্থাৎ আমাদের যে পদার্থের তিনটা অবস্থা আছে কঠিন, তরল এবং হচ্ছে গ্যাস, এই তিনটারই প্রসারণ সহগ সম্পর্কে আমরা হচ্ছে একটা জ্ঞান লাভ করব এবং রিলেভেন্ট কিছু প্র্যাকটিস প্রবলেম থাকে যেগুলো আসলে বোর্ড পরীক্ষায় আসে, সেই বোর্ডের প্রশ্নগুলো আমরা একটু দেখে নিব। তো সবাই একটু ভাইয়াকে জানিয়ে দাও যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ওকে, ঠিক আছে, ফাইন। এখন চলো তাহলে আমরা হচ্ছে আজকে ক্লাস লেকচারটা শুরু করি। তো আমরা বিগত দিনের যে হোমওয়ার্ক সেটা আমি তোমাদের ক্লাসে সলভ করে দিয়েছিলাম। তো মোটামুটি হচ্ছে অনেকে সলভ আবার সাবমিট করছো, সবারই আনসার ঠিক আছে। ওকে, এবার চলো আমরা আজকের ক্লাস লেকচারটা শুরু করি। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। হ্যাঁ, তা আমি প্রথমে দৈর্ঘ্য প্রসারণটা পড়াবো, কিন্তু ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ একইভাবে আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে? সো এটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, যদি তুমি একটা দণ্ড যার দণ্ডের আদি দৈর্ঘ্য মনে করো L1, মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে প্রথমে ছিল, হ্যাঁ, প্রথমে তার দৈর্ঘ্যের মানটা ছিল হচ্ছে L1। যদি আমি এখানে তার উপর একটা তাপ প্রয়োগ করি, তাহলে তাপ প্রয়োগ করলে একটা তাপমাত্রা বৃদ্ধি পাবে। তা আমি ধরলাম সেই তাপমাত্রা বৃদ্ধির মান হচ্ছে, আমি ধরলাম তাপ প্রয়োগের কারণে একটা তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো সেই তাপমাত্রা বৃদ্ধিকে আমি ধরলাম হচ্ছে থিটা, ঠিক আছে, বা ধরো ডেল থিটা। তাহলে তোমরা আমাকে একটু বলো তো ভাইয়ারা, যে যদি কোনো একটা দণ্ডে আমি এরকম তাপমাত্রা বৃদ্ধি করি, ঠিক আছে, যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে তোমার কাছে কি মনে হয় দণ্ডের দৈর্ঘ্য আগের থেকে বাড়বে নাকি কমবে? তুমি নিজেই চিন্তা করো, একটা দণ্ড তোমার কাছে আছে, এবার তুমি একটা আগুন দিয়ে এই এই দণ্ডের যে তাপমাত্রা সেই তাপমাত্রা তুমি বাড়াই দিছো, তাহলে তোমার এই দণ্ডের দৈর্ঘ্যের মানটা আগের তুলনায় বাড়বে নাকি কমবে, কি মনে হয়? বাড়বে, ঠিক আছে। তাহলে আমার প্রথমে যদি L1 থাকে, তাহলে পরে যে মানটা পাইলাম সেটা হচ্ছে আমাদের L2, এটা হচ্ছে আমাদের পরের দৈর্ঘ্য বা নতুন দৈর্ঘ্য। তাহলে পরের দৈর্ঘ্যটা আমার L2, খেয়াল করো। তাহলে তাপ বাড়ানোর কারণে, তাপমাত্রা বাড়ানোর কারণে L1 দৈর্ঘ্যের মানটা বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে? L2 হয়ে গেছে। তাহলে এখন তুমি যদি এখান থেকে এটা বাদ দাও, তাহলে কিন্তু তুমি কতটুকু বৃদ্ধি পাইছে সেই মানটা তুমি বের করে ফেলতে পারতেছো। তো এখানে কতটুকু বৃদ্ধি পাইছে বা কতটুকু পরিবর্তন, সেটা আসলে ডেল এল এর মান। তাহলে ডেল এলটা হচ্ছে আমার দৈর্ঘ্য পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন। তো পরিবর্তনের মান তুমি কেমনে বের করবা? খেয়াল করো, আমি ধরলাম যে আগের মানটা আমার ছিল হচ্ছে 10 মিটার, আর তাপমাত্রা বাড়ানোর কারণে পরের মানটা হয়ে গেছে ধরো 10.02 মিটার। তাহলে কতটুকু বৃদ্ধি পাইলো সেটা বের করার জন্য কি করতে হবে বলতো? এই পরেরটা থেকে আগেরটা, মানে পরেরটা মাইনাস আগেরটা করতে হবে, তাই না? তাহলে আমি যদি এখানে এই মানটা বসাই দিতাম, তাহলে আমার উত্তর কত হইতো বলো? 10.02 মাইনাস 10। তাহলে আসলে পরিবর্তিত যে দৈর্ঘ্যের মানটা কতটুকু পরিবর্তন আসতো, সেটা মানটা আমার চলে আসতো 0.02 মিটার। অর্থাৎ শেষ মান থেকে আদি মানটাকে বিয়োগ দিলেই কিন্তু আমি পার্থক্যটা পাবো। তাইলে আমি একটু সবাইকে সামারাইজ করে বলে দেই, যদি একটা দণ্ডের দৈর্ঘ্য থাকে প্রথমে L1 এবং তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো হচ্ছে ডেল থিটা পরিমাণ, তোমাদের বইয়ে ডেল থিটাও লেখা থাকতে পারে, আবার তুমি চাইলে এটাকে ডেল টি দিয়ে প্রকাশ করতে পারো। যে কোনো একটা দিলে হবে, যে কোনো একটা দিলে হবে, কোনো জায়গায় তোমার মার্কস কেউ কাটবে না। তুমি ডেল থিটাও দিতে পারো, আবার তুমি ডেল টিও দিতে পারো, দুটোই আসলে তাপমাত্রার পরিবর্তন বোঝায়, যে কোনোটা তুমি দিতে পারো, সমস্যা নাই। তো তাপমাত্রা বৃদ্ধি যদি আমি করি, তাহলে অবশ্যই আমার দৈর্ঘ্যটাও কি হবে? পরিবর্তন হবে। সেই দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে আমাদের কি বলতো? ডেল এল। তো এই সবগুলো জিনিস দিয়ে একটা সহগ আনা যায়, যে সহগের নাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো দৈর্ঘ্য প্রসারণ সহগটা হচ্ছে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। এই আলফার মানটা আসলে কিভাবে বের করে একটু সবাইকে দেখাই। আলফার মানটা আসলে কেমন? আলফার মানটা হচ্ছে পরিবর্তন বাই, পরিবর্তন কত বলো? ডেল এল, পরিবর্তন বাই আদিমান, আদিমানটা কত? L1। আর তাপমাত্রা পরিবর্তন কত? ডেল টি। তাহলে এখানে আমি মানটা কি লিখতে পারি বলতো? আলফা সমান ডেল এল বাই L1 ইন্টু ডেল টি, ঠিক আছে। তাহলে উপরে আমার কি বসাইতে হবে? উপরে আমার বসাইতে হবে পরিবর্তন, উপরে আমার বসাইতে হবে পরিবর্তন, নিচে বসাইতে হবে প্রথমের যে মানটা ছিল অর্থাৎ আদিমান, আদিমান। আর এখানে আমার বসাইতে হবে তাপমাত্রার পরিবর্তন। কার পরিবর্তন? তাপমাত্রার পরিবর্তন। তাহলে এটাকে দৈর্ঘ্যের প্রসারণ সহগ কেন বলা হচ্ছে? দৈর্ঘ্যের প্রসারণ সহগ এজন্য বলা হচ্ছে কারণ তার দৈর্ঘ্য আগে ছিল L1, আর তাপমাত্রা বৃদ্ধির কারণে বা পরিবর্তনের কারণে
তার দৈর্ঘ্যটা পরিবর্তন হয়ে ডেল এল হয়ে গেছে, অর্থাৎ দৈর্ঘ্যটা প্রসারিত হয়ে গেছে। ধরো যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে আমরা প্রসারিত বলতে পারি, এই জন্য এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখানে সবকিছু দেখো দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? তাহলে সবাই আমাকে একটু বলো যে এই ইকুয়েশনের কোন পার্ট আসলে কি বোঝায়, আমরা সবাই ক্লিয়ারলি বুঝছি কিনা। এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আলফার যদি আমরা একক চিন্তা করি তাহলে এককটা কেমন হবে, এককটা কেমন হবে একটু খেয়াল করো। ডেল এল এবং এল ওয়ান দুইটারই একক কিন্তু সেম। যদি তুমি বলো যে ডেল এল এর মান হচ্ছে, ওই যে এখানে দেখো ডেল এল এর মান যদি তুমি বলো হচ্ছে 0.02 মিটার, এল ওয়ান এর মানটা কত আছে দেখো 10 মিটার। আর তাপমাত্রা পরিবর্তন ধরে নাও যে তাপমাত্রা পরিবর্তন আমি এই প্রশ্নের জন্য ধরো আমি ধরলাম হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস ধরে নাও, তাহলে এখানে সেটা কি বসাইতাম 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে খেয়াল করো এই মিটার মিটার কাটাকাটি গিয়ে আমার এককটা কি থাকতেছে বলো, এই ডিগ্রি সেলসিয়াসটা উপরে উঠে যাবে, তাহলে এটা কি হবে বলো তো, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। এখানে সেলসিয়াসের বদলে অনেক সময় তুমি কেলভিনও লিখতে পারো, যেটা আমরা আগের ক্লাসে শিখছি। সো যদি কেলভিন থাকে তাহলে কেলভিনটা উপরে উঠে যাবে, তখন সেটা কি হবে কেলভিন ইনভার্স 1। সো এখানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 হতে পারে, কেলভিন ইনভার্স 1 হতে পারে। সো এটাই হচ্ছে এটার একক। তো সবাই একটু আমাকে জানাও সবাই এটা বুঝতে পারছে কিনা। ডেল্টা এল দিয়ে পরিবর্তন বোঝায়, দেখো লিখে দিছি, ডেল্টা এল দিয়ে পরিবর্তন বোঝায়, দৈর্ঘ্যের পরিবর্তন বোঝায়, দেখো দুই জায়গায় লিখে দিছি, দৈর্ঘ্যের পরিবর্তন বোঝায়, দৈর্ঘ্যের পরিবর্তন বোঝায়। ওকে, সো এখন আমরা যদি একটা প্র্যাকটিস করে ফেলি তাহলে মনে হয় ভালো হয়। চলো আমরা একটা প্র্যাকটিস করে ফেলি, তোমরা উত্তর দাও দেখি তোমরা পারো কিনা। মনে করো প্রথমে আমার দৈর্ঘ্যের মান ছিল 10 মিটার, আর তাপমাত্রা বৃদ্ধি করছি আমি, ধরো আমি তাপমাত্রা বৃদ্ধি করে দিছি, তাপমাত্রা বৃদ্ধি করছি মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে আমরা কি জানি দণ্ডের দৈর্ঘ্য একটু বাড়বে। তো ধরো নতুন দৈর্ঘ্যের মান আসছে হচ্ছে 10.01 মিটার। তাহলে তোমাদের বের করতে হবে দৈর্ঘ্য প্রসারণ সহগ, অর্থাৎ আলফার মানটা বের করতে হবে। দেখো তো পারো কিনা, আলফার মানটা বের করতে হবে, দেখো তো পারো কিনা। সময় দিলাম সবাইকে, 1 মিনিট সময় দিলাম, সবাই একটু করে আমাকে আনসার জানাও। জিরো পয়েন্ট 0.01 0.1 দুই রকম উত্তর দিছ। আর্য তারপরে হচ্ছে আর্য উত্তর দিছে 0.1 আর অর্ণ উত্তর দিছে 0.01। আচ্ছা আমরা এখান থেকে দেখি আলফার মান যদি আমার বের করতে হয় তাহলে উপরে বসবে পরিবর্তন, নিচে আদি মান ইনটু তাপমাত্রার পরিবর্তন। তাহলে এখানে দৈর্ঘ্যের পরিবর্তন আসলে কত, পরিবর্তন কেমনে বের করে আমরা আগেই বলছি, এই পরিবর্তনের মান বের করে হচ্ছে এই শেষ মান আর আদি মানের পার্থক্য। তো সেই মান কত দেখো 10.01 মাইনাস 10, এল ওয়ান এর মানটা কত আছে 10, আর তাপমাত্রার পরিবর্তন কত দেখো 30। তাহলে এখানে আমি আনসারটা পাচ্ছি 0.01 ডিভাইড বাই 300। ঠিক আছে, তাহলে কত আসে, .33 ইন্টু 10⁻⁵। যদি বলো যে ভাইয়া একক কি হবে, এককটাও খুব সহজ। দেখো এই যে যে মানগুলো আমরা বসাইছি সবগুলো কি মিটারে আছে, তাহলে এখানে থাকবে মিটার, এখানে 10 মিটার, আর এটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে খেয়াল করে দেখো এই মিটার মিটার কাটবে, তাহলে ফাইনাল এককটা থাকবে আমার ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। ঠিক আছে, হ্যাঁ একক সহ আমাদের উত্তরটা লিখতে হবে, এই হচ্ছে বিষয়। তো আমি আবার একটু সবার জন্য সামারাইজ করি বিষয়টা আসলে কেমন। তোমার যে দৈর্ঘ্যের যে বৃদ্ধিটা, সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা যত বেশি হবে প্রসারণ সহগটা আসলে তত বেশি হবে। তো প্রসারণ সহগটা আসলে কি বোঝায়, যে তাপমাত্রার সাথে দৈর্ঘ্যের মানটা কিভাবে পরিবর্তিত হয়। যার দৈর্ঘ্য প্রসারণ সহগ যত বেশি, তাপমাত্রা চেঞ্জের কারণে তার দৈর্ঘ্যটা তত বেশি প্রসারিত হবে বা তত বেশি চেঞ্জ হবে। ঠিক আছে, সো L1 এর যে মান সেটা পরীক্ষায় তোমাকে দিয়ে দিবে, সেটার মান হচ্ছে ফিক্সড। সো যার তাপমাত্রা পরিবর্তন করলে পরিবর্তনটা দৈর্ঘ্যের পরিবর্তনটা বেশি আসবে, তার আলফার মানটা বেশি। খেয়াল করে দেখো ডেল এল এর মান যার বেশি হবে আলফার মানটা তার বেশি, যার দৈর্ঘ্য পরিবর্তন বেশি হবে তার দৈর্ঘ্য প্রসারণ সহগটা বেশি হবে। সেন্স মেক করে, আশা করি কঠিন কিছু না। যার দৈর্ঘ্য প্রসারণটা বেশি হবে তার দৈর্ঘ্য প্রসারণ সহগটাও বেশি হবে। সহগ মানে হচ্ছে যে সাথে চলে,
তাহলে যার দৈর্ঘ্য প্রসারণ বেশি তার সাথে যেটা চলে অর্থাৎ তার যে সহগটা বা তার যে গুণাঙ্কটা তার মানটা আসলে কি হবে, বেশি হবে। সো এই দুটো আসলে হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে। ওকে, এবার যাই সামনের দিকে। আমরা মাত্র দেখলাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে এখানে কি কাহিনী ছিল? উপরে ছিল দৈর্ঘ্যের পরিবর্তন, নিচে ছিল আদি ইন্টু তাপমাত্রার পরিবর্তন। এখন যখন আমরা ক্ষেত্রফল নিয়ে কথা বলবো, ক্ষেত্রফল প্রসারণ সহগের পরিচয় হচ্ছে বিটা। তাহলে বিটার মান আমরা কেমনে বের করবো বলতো? খেয়াল করো, মিল আছে। আগে আমরা কি নিছিলাম? আগে আমরা নিছিলাম হচ্ছে উপরে দৈর্ঘ্যের পরিবর্তন, আর এবার আমরা উপরে কি নিব? এবার আমরা উপরে নিব ক্ষেত্রফলের পরিবর্তন, ঠিক আছে। কেন নিচ্ছে এটা? কারণ এইখানে আমরা বের করব হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহগ। সো যার প্রসারণ সহগ বের করতে হবে, যার প্রসারণ সহগ বের করতে হবে, পরিবর্তনটা অবশ্যই তার লিখতে হবে। তাহলে উপরে পরিবর্তন আর নিচে কি মান? আদি মান। তাহলে নিচে হবে আদি ক্ষেত্রফল ইন্টু তাপমাত্রা পরিবর্তন। দেখো তো সেম সেম কিনা? আগেরটার সাথে দেখো এটা একদম সেম, শুধু আগেরটা হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ ছিল, এখনকারটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ। তার কারণ হচ্ছে আগে আমরা পড়ছি দৈর্ঘ্য প্রসারণ সহগ, আর এখন আমরা পড়তেছি ক্ষেত্রফল প্রসারণ সহগ। দ্যাটস দ্য ডিফারেন্স। আগে উপরে ছিল দৈর্ঘ্যের পরিবর্তন, এখন আসছে ক্ষেত্রফল পরিবর্তন। আগের নিচে ছিল হচ্ছে আদি দৈর্ঘ্য, এখন নিচে আসছে আদি ক্ষেত্রফল। আগের নিচে ছিল তাপমাত্রা পরিবর্তন, এখনো নিচে আছে তাপমাত্রা পরিবর্তন। তাহলে বলতো একই প্যাটার্ন কিনা? একই প্যাটার্ন নাকি নতুন কিছু চলে আসছে বলতো? সেম প্যাটার্ন না? সেম সেম প্যাটার্ন, এক্স্যাক্টলি, হ্যাঁ সেম প্যাটার্ন। তার মানে আমরা এখন লিখে দিতে পারি, দেখো যে ক্ষেত্রফলের আদি যে মান, ক্ষেত্রফলের যে পরিবর্তনটা, সেই পরিবর্তন কত বলো? পরিবর্তন হচ্ছে শেষ থেকে আদিকে আমরা কি দিছি? বিয়োগ দিছি। আমি ধরলাম যে আমার প্রথম যে ক্ষেত্রফলটা, প্রথম ক্ষেত্রফলের মানটা হচ্ছে মনে করো আমার 1.005 মিটার স্কোয়ার। আর পরে তাপমাত্রা বৃদ্ধি করলে আমি দেখলাম সেটা একটু প্রসারিত হয়ে গেছে, তো দেখলাম তার ক্ষেত্রফলের মানটা বেশি হয়েছে, সেটার মান হচ্ছে 1.007 মিটার স্কোয়ার। তাহলে কতটুকু আসলে বৃদ্ধি পাইলো, কতটুকু পরিবর্তন, সেটা আমরা কেমনে বের করব? পরিবর্তন বের করব শেষ থেকে আদি, অর্থাৎ বেশি থেকে কমটা আমরা বিয়োগ দিয়ে দিব। তাহলে শেষ থেকে আদি যদি তুমি বিয়োগ করো, তাহলে পরিবর্তনের মান আসবে 0.002 মিটার স্কোয়ার, ঠিক আছে। তো এইভাবে আমরা পরিবর্তনটা বের করতে পারি। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে এখানে আমাদের ডেল্টা এ, আর আদি ক্ষেত্রফল হচ্ছে আমাদের A1, আর তাপমাত্রা পরিবর্তন হচ্ছে ডেল টি, ঠিক আছে। তুমি এখানে টি এর বদলে থিটাও লিখতে পারো, সমস্যা নাই। সো এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল প্রসারণ সহগ। এটার এককও কিন্তু সেম, এটার এককও চেঞ্জ হবে না, কারণ উপরেও ক্ষেত্রফল নিচেও ক্ষেত্রফল, একক কাটাকাটি যাবে, শুধুমাত্র তাপমাত্রার এককটাই থাকবে। তাহলে একইভাবে আগেও যেমন আমার এককটা ছিল হচ্ছে, দেখো আগেও আমার একক ছিল সেলসিয়াস ইনভার্স 1 অথবা কেলভিন ইনভার্স 1, তাই না? এখনো আমার এককটা সেমই থাকবে। এই ক্ষেত্রে আমার এককটা কি থাকবে? সেম। এই ক্ষেত্রে আমার একক হবে সেলসিয়াস ইনভার্স 1 অথবা কেলভিন ইনভার্স 1, ঠিক আছে। ওকে, এবার আমরা সামনে যাই। আমরা আমাদের থিটা পদার্থটির আয়তন প্রসারণ সহগ মাত্রা। আচ্ছা, মাত্রা দেখবা, মাত্রা হচ্ছে, তুমি যদি মাত্রা চিন্তা করতে চাও, আমাদের সামনে আছে, দেখো যে এখানে আমাদের মাত্রা আছে। আমাদের এই যে আলফা বিটা গামার সবার এককই সেম, সবার এককই সেম, যেটা কেলভিন ইনভার্স 1 অথবা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। এবং মাত্রা হচ্ছে আমাদের এখানে এই টি ইনভার্স 1 না দিয়ে রাদার আমাদের হচ্ছে থিটা ইনভার্স 1টা দেওয়া উচিত আর কি, কারণ টি দিয়ে আসলে আমরা হচ্ছে সময় বোঝাই। সো এখানে টি ইনভার্স 1 না দিয়ে আমার কাছে মনে হয় থিটা ইনভার্স 1টা দেওয়া আসলে হচ্ছে বেটার, ঠিক আছে। এটাকে আমরা এটা না লিখে বরং আমরা এটা লিখতে পারি, ঠিক আছে, কারণ টি দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা টাইম মিন করি। আচ্ছা, একক না, এককের ক্ষেত্রে আমরা এখানে ফারেনহাইটটা নিতে পারবো না, একটা কারণ আছে। কারণ পরিবর্তনের দিক থেকে শুধুমাত্র সেলসিয়াস আর কেলভিনটা হচ্ছে সেম সেম পরিবর্তনের দিক থেকে। কারণ কি, খেয়াল করো, আমি এখানে সেলসিয়াস আর কেলভিনই কেন নিলাম? কারণ এখানে কিন্তু তাপমাত্রার কি মিন করে? পরিবর্তন মিন করে। সো পরিবর্তনে কিন্তু শুধু সেলসিয়াস আর কেলভিনটাই কিন্তু সেম হয়, ফারেনহাইটটা সেম হয় না। কেন সেম হয় না? দেখো আগের লেকচারে তোমরা পড়ছো একটা রিলেশন ছিল না এরকম? সবাই বলো, এরকম একটা রিলেশন ছিল না যে ডেল সি বাই 5 ইকুয়ালস টু ডেল এফ বাই 9 ইকুয়ালস টু ডেল কে বাই 5? খেয়াল করে দেখো, এই দুটা কিন্তু আসলে সেম সেমই, এই দুটা কিন্তু সেম সেমই। কেন সেম সেম? দুটার নিচ থেকে তুমি যদি 5 কেটে দাও, তাহলে তুমি লিখতে পারবা ডেল সি সমান হচ্ছে ডেল কে। অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের দিক থেকে তুমি যদি বলো
যে 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি, তাহলে সেটাই হবে কিন্তু 20 কেলভিন বৃদ্ধি এর সমান। ঠিক আছে, কিন্তু ফারেনহাইটে কিন্তু বিষয়টা আসলে সেম না। তুমি কিন্তু এটা এটা বলতে পারবা না সমান 20 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি, তুমি কিন্তু এটা বলতে পারবা না, এটা কিন্তু বলতে পারবা না। বুঝছো, তুমি এই দুটা বলতে পারবা, বাট এটা কিন্তু বলতে পারবা না। কেন? ফারেনহাইটের ক্ষেত্রে এই বৃদ্ধির মানটা কত আসতো, এখান থেকে আমরা বের করতে পারি। দেখো, ফারেনহাইটের ক্ষেত্রে বৃদ্ধির মানটা আসতো 9/5 ইন্টু ΔC, এটার মান আসবে 1.8 ইন্টু ΔC। তাহলে সেলসিয়াস স্কেলে যদি তোমার 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তুমি যদি এখানে মান বসাই দাও, 20 বসে যদি বসাই দাও, তাহলে এই মানটা আসবে তোমার 36। ঠিক আছে, তাহলে খেয়াল করো ফারেনহাইট স্কেলে কিন্তু বৃদ্ধির পরিমাণটা সেম থাকে না, যেটা আসলে সেলসিয়াস এবং কেলভিনে সেম থাকে। এজন্য এই একক যখন আমরা লিখি শুধু সেলসিয়াস আর কেলভিন লিখতে পারবো, ফারেনহাইট লিখতে পারবো না। সবাই কি বুঝছো কিনা আমাকে একটু বলো, সবাই বুঝছো? ওকে, যাই হোক, এই যে মনে পড়ছে বলছো, ঠিক আছে, গ্রেট। এবার চলো আমরা সামনের দিকে যাই। আমরা হচ্ছে এবার আয়তন প্রসারণ সহগটা দেখে ফেলি। আয়তন প্রসারণ সহগটা হচ্ছে আমাদের গামা। আগের মতোই প্যাটার্ন। উপরে আমরা কি লিখবো বলো তো ভাইয়া? দেখো, উপরে প্যাটার্নটা হচ্ছে পরিবর্তন। তাহলে আয়তনের যে পরিবর্তন, আয়তনের ইংলিশ কি বলো? আয়তনের ইংলিশ হচ্ছে ভলিউম। ভলিউম। তাহলে এই ভলিউমের ভি দিয়ে আমরা সবকিছু প্রকাশ করব। ঠিক আছে, তাহলে ভলিউমের ভি দিয়ে আমরা সবকিছু প্রকাশ করব। তাহলে আয়তনের যে পরিবর্তনটা, সেই পরিবর্তন হবে ডেল্টা ভি। আয়তনের আদি মানটা আমরা প্রকাশ করব V1 দিয়ে, আর তাপমাত্রা পরিবর্তন আমরা লিখব ডেল্টা টি দিয়ে। শেষ হয়ে গেল। ঠিক আছে, সো এরিয়াটা আমরা কেন আসলে এ দিয়ে লিখি? আশা করি বুঝি যে ক্ষেত্রফলের ইংলিশ হচ্ছে এরিয়া। তো এরিয়ার এই এ দিয়ে আমরা সবকিছু প্রকাশ করি, এজন্য পরিবর্তনটা হচ্ছে ডেল্টা এ, আদি মানটা হচ্ছে A1। ঠিক আছে, আর দৈর্ঘ্যের ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে চিন্তা করো, দৈর্ঘ্যের ইংলিশ কি? লেন্থ। লেন্থ, এই লেন্থের এল থেকে আমরা সবকিছু প্রকাশ করি। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তনটা হবে হচ্ছে তোমার ডেল্টা এল। দৈর্ঘ্যের আদি মান মানে প্রথমে যেটা ছিল সেটা হবে L1, ওয়ান মানে প্রথমে ছিল, আর ডেল্টা টি হচ্ছে আমার তাপমাত্রার পরিবর্তন। তাহলে সবাই আশা করি বুঝতেছো যে প্যাটার্নটা অলমোস্ট সেম। যদি তখন আমি যা পড়াইছি যদি আমি সামারাইজ করি, তাহলে খেয়াল করো আলফার মানটা হচ্ছে কেমন? ডেল্টা এল বাই L1 ডেল্টা টি। বিটার মানটা কেমন? ডেল্টা এ বাই A1 ইন্টু ডেল্টা টি। আর গামার মানটা কেমন? ডেল্টা ভি বাই V1 ইন্টু ডেল্টা টি। তাহলে আশা করি বাচ্চারা সবাই অ্যাটলিস্ট এটা বুঝতেছো যে সব ক্ষেত্রেই প্যাটার্নটা কিন্তু সেম। উপরে দেখো পরিবর্তন, তো দৈর্ঘ্যের পরিবর্তন হইলে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফলের পরিবর্তন হইলে ক্ষেত্রফল প্রসারণ সহগ, আয়তনের পরিবর্তন হইলে আয়তন প্রসারণ সহগ। নিচে তাইলে অবশ্যই যেহেতু দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাহলে নিচে দৈর্ঘ্যের আদিমান দেওয়া থাকবে, এখানে ক্ষেত্রফল আদিমান, এখানে আয়তনের আদিমান, আর প্রত্যেকের সাথেই তাপমাত্রার পরিবর্তনটা থাকবে। তার কারণ আমরা আসলে এখানে এটাই পড়তেছি যে তাপমাত্রা পরিবর্তন করলে দৈর্ঘ্য, ক্ষেত্রফল অথবা আয়তন কিভাবে পরিবর্তিত হয়, সেটা আসলে আমাদের এই প্রসারণ সহগগুলা বলে। তাহলে সামারিটা সবার কাছে ক্লিয়ার কিনা? জিনিসটা সহজ, একই রকম দেখতে, খালি দৈর্ঘ্য হইলে আলফা, ক্ষেত্রফল হইলে বিটা, আর আয়তন হইলে গামা। সবার কাছে ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, সেম সেম বাট ডিফারেন্ট। মনে যেন থাকে যে দৈর্ঘ্য হইলে আমরা যেন আবার বিটা না লিখি, হ্যাঁ, ক্ষেত্রফল হইলে আমরা যেন গামা না লিখি। এটা হচ্ছে আমাদের আয়তন। এই যে ভি দিয়ে তো বুঝোই, ভি মানে ভলিউম মানে আয়তন, এ দিয়ে এরিয়া মানে ক্ষেত্রফল, এল দিয়ে দৈর্ঘ্য মানে লেন্থ মানে দৈর্ঘ্য। ঠিক আছে, ওকে ফাইন। এবং সবার ক্ষেত্রে একক সেম, সবার ক্ষেত্রে একক সেম, সবারই একক হচ্ছে একই জিনিস, সেটা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 অথবা কেলভিন ইনভার্স 1। আচ্ছা, তো এই সম্পর্কগুলো এখানে আছে। এবার তোমরা এই, আচ্ছা, আরেকটা সম্পর্ক আছে, একটু সবাই লিখে নাও। আলফা বিটা গামা তিনজনের মধ্যে আরেকটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা একটু সবাই লিখে নাও। এটা একদমই এক্সপেরিমেন্টাল একটা ভ্যালু, সুতরাং এটা আমরা সরাসরি একটু মনে রাখবো। হ্যাঁ, সরাসরি মনে রাখবো। সো একটু সবাই লিখে নাও, 6 আলফা ইকুয়ালস টু 3 বিটা ইকুয়ালস টু 2 গামা। এটা একটু লিখে নাও। ঠিক আছে, এই রিলেশনগুলো আসলে ইন্ডিভিজুয়ালি না মুখস্থ রেখে এটা মনে রাখা ভালো। 6 আলফা ইকুয়ালস টু 3 বিটা ইন্টু 2 গামা। সবাই একটু লিখে ফেলো। 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। তো এটার মাধ্যমে তোমাকে যদি আলফার মান দিয়ে দেয়, তুমি বিটার মানও বের করতে পারবা, আবার বিটার মান দিলে গামার মান বের করতে পারবা এই সম্পর্কের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, ডান। সবাই আশা করি লিখে ফেলছো। এখন চলো আমরা হচ্ছে এই কুইজটা একটু
আনসার করে ফেলি। নিচের কোন সম্পর্কটি সঠিক? হ্যাঁ, এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে। এখানে শুধু রিসেন্ট ঢাকা বোর্ডেরটা দেওয়া হয়েছে, বাট তোমরা যদি হচ্ছে প্যারালাল টেক্সট দেখো বা প্রশ্ন ব্যাংক দেখো, তাহলে তোমরা দেখবা যে এই টাইপের প্রশ্ন অনেকবার আসছে, অনেক জায়গায় আসছে। আমি জাস্ট একটা তোমাদের দেখাচ্ছি। নিচের কোন সম্পর্কটি সঠিক? হ্যাঁ, অনেকে দেখছি যে ঠিকঠাক অ্যান্সার দিচ্ছে। তাসনিমের অ্যান্সার হয়েছে, তাসনিয়া, এলিয়া, রোজ, তারপরে হচ্ছে ঠিক আছে তাওসিন ইনশাল্লাহ, তারপরে হচ্ছে আকিফ, তারপরে হচ্ছে উম, তানিশা, তারপর হচ্ছে মরিয়ম, সুরাইজ, তুবা, নাজিফা, উর্মি, হাবিবা। যাদের নাম বলছে তোমাদের আনসার হয়েছে আর কি। হ্যাঁ, শ্রেয়াসের আনসারও ঠিক আছে, ফারহানের আনসারও ঠিক আছে। গ্রেট, আমরা সময় তাহলে শেষ করে দিই। দেখো, আমরা একটু আগে দেখছিলাম আমাদের রিলেশন ছিল হচ্ছে 6 আলফা ইকুয়ালস টু থ্রাইস বিটা ইকুয়ালস টু 2 গামা। সো এখান থেকে আমরা যে কোনো এমসিকিউ মিলাই দিতে পারবো। আমরা একটু চেক দিই প্রথমটা ঠিক আছে কিনা। প্রথমটা যদি আমি এভাবে না লিখে যদি সহজ করে ফেলি, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো 2 গামা ইকুয়ালস টু থ্রাইস বিটা। এটা কি ঠিক আছে? ঠিক আছে, কিন্তু এটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার। এটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার। দেখো, এই যে 2 গামা সমান থ্রাইস বিটা, এটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার। পরেরটা কি আসলে আমাদের কারেক্ট? দেখি তো চেক করে। আলফা আর বিটার মধ্যে রিলেশন কি একটু চেক করে দেখি তো। আলফা বিটার মধ্যে যদি রিলেশন আনতে চাই, তাহলে দেখো এতটুকু অংশ নিয়ে হিসাব করলেই হবে, এতটুকু অংশ। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, যে আমি একটু আলাদা করে লিখি আবার। দেখো, তাহলে এখান থেকে কি লেখা যায় যে 6/3 আলফা সমান হচ্ছে বিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে বিটা সমান টুয়াইজ আলফা। তো বিটা সমান আসলে টুয়াইজ আলফা, বাট এখানে দিচ্ছে আলফা সমান থ্রাইস বিটা, তাহলে ডেফিনেটলি এটা কিন্তু রং। আবার এখানে লিখছে বিটা সমান 2 গামা। তো বিটা সমান তো 2 গামা না, তার কারণ 2 গামা সমান আসলে 3 বিটা, তাহলে এটা কিন্তু এমনি রং। আর আলফা সমান আসলে 2 আলফা, গামা সমান আসলে টুয়াইজ আলফা না। 6 আলফা ইকুয়ালস টু 2 গামা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গামার মান হবে থ্রাইজ আলফার সমান। এখানে যেটা দেওয়া আছে দেখো, এটা বলছে গামা সমান টুয়াইজ আলফা, 2 কিন্তু হবে না, এখানে কি হবে 3 হইলে ঠিক ছিল। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমাদের রং সব, শুধুমাত্র অপশন এটা হচ্ছে আমাদের কারেক্ট। ওকে, তাহলে কোনগুলা অ্যান্সার হইলো না সেগুলো বুঝাইছি, আশা করি সবাই ক্লিয়ার। এবার চলো লিডার বোর্ডে কারা আছে আমরা একটু দেখি। ইশরাত, তারপরে তানিব, নাজিফা, নিজিয়া, তারপর তুবা, সুমাইয়া, সুরাইজ, শ্রেয়াস, প্রয়াস আর হচ্ছে আবির। গ্রেট। স্ক্রিন কি হয়েছে ভাইয়া? প্রবলেম হচ্ছে? স্ক্রিনে প্রবলেম হয়েছে কতজনের? একটু ইয়েস দিয়ে বলো বলো তো। আচ্ছা, এখন ঠিক আছে তো? এখন ঠিক থাকলেই হয়েছে। ওকে, এবার চলো একটা কোয়েশ্চেন সলভ করি আমরা, দেখি এটা আমরা পারি কিনা। 40°C তাপমাত্রার ইস্পাত খণ্ডের ক্ষেত্রফল এত। তাহলে ক্ষেত্রফলের মান দিয়ে দিছে, অর্থাৎ এটাই আমার আদি ক্ষেত্রফল। যদি কিছু না বলে যে ক্ষেত্রফলের মান দিবে সেটাই হচ্ছে আমার আদি ক্ষেত্রফল। সেটা হচ্ছে আমার কার মান? A1 এর মান। এখন এখানে দেখো 40°C তাপমাত্রায় মানটা বলে দিচ্ছে। ঠিক আছে, এরপর এটাকে কি করছে, 100°C তাপমাত্রায় উত্তপ্ত করছে। তাহলে তাপমাত্রার পরিবর্তন কত বলো? তাপমাত্রার পরিবর্তন কত বলো? পরিবর্তন আমি বললাম ধরো যে ডেল্টা টি 100 মাইনাস হচ্ছে 40, কারণ 40 থেকে 100 হয়েছে, তাহলে পার্থক্য কত হবে? 100 মাইনাস 40, তাহলে তাপমাত্রার পার্থক্য হবে 60°C। এবং সেলসিয়াসে আর কেলভিনে পার্থক্যের মানটা কিন্তু সমান। আমি একটু আগে তোমাদের দেখাইছি যে সেলসিয়াস এবং কেলভিনে পার্থক্যের মানটা কিন্তু সমান। এই যে সেলসিয়াস এবং কেলভিনে কিন্তু পার্থক্যের মান সমান। এই জন্য তুমি চাইলে এই সেলসিয়াসের মানটা চেঞ্জ করে তুমি কিন্তু কেলভিন লিখতে পারো। তুমি চাইলে সাইড নোট দিতে পারো যে সেলসিয়াসের আর কেলভিনের পার্থক্যের মানটা সমান। ঠিক আছে, ওকে। এখন দেখো, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে এত হয়,
এত হয়। তাহলে যেই ক্ষেত্রফল এখানে বলে দিছে এটা হচ্ছে আমার নতুন ক্ষেত্রফল, ধরো সেটা হচ্ছে A2। তাহলে তাপমাত্রা পরিবর্তন বের করছো, একইভাবে তুমি ক্ষেত্রফল পরিবর্তনটা বের করে ফেলবা। কারণ এই গামার মানটা বা বিটার মানটা বা আলফার মানটা এটাই বের করে যে তাপমাত্রা পরিবর্তন করলে ক্ষেত্রফল বা দৈর্ঘ্য বা আয়তনটা কিভাবে পরিবর্তিত হয়। সো দুটাই আসলে ক্ষেত্রফল, মানে দুটাই আসলে পরিবর্তন তোমাকে বের করতে হবে। সো তাপমাত্রা পরিবর্তন বের করছো, এখন তুমি বের করবা ক্ষেত্রফল পরিবর্তন। তাহলে ক্ষেত্রফল হচ্ছে ইংলিশ কি বলো, এরিয়া। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে ডেল্টা এ। ডেল্টা এ কি করতে হবে, A2 থেকে A1, অর্থাৎ বড় মান থেকে ছোট মানকে তোমার বিয়োগ করতে হবে। তাহলে বড় মান আছে হচ্ছে 102.5 আর ছোট মান আছে 100। তো বিয়োগ করলে এখানে কত থাকে, 2.5 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এখন প্রশ্নে কি চাইছে, প্রশ্নে চাইছে পাত্রটির আয়তন প্রসারণ সহগ নির্ণয় করো। ঠিক আছে বাচ্চারা, একটু সবাইকে এখন একটু খেয়াল করতে হবে। প্রশ্নে তোমাকে দিয়ে দিছে, দেখো প্রশ্নে তোমাকে দিয়ে দিছে ক্ষেত্রফলের পরিবর্তনের মান আর চাইছে আয়তন। তো তুমি কি সরাসরি ক্ষেত্রফল থেকে আয়তন প্রসারণ সহগ বের করতে পারো? আনসার হচ্ছে না, তোমাকে একটু ভেঙে ভেঙে সলভটা করতে হবে। তো প্রশ্নটা খুবই সুন্দর, দিয়ে দিছে ক্ষেত্রফল পরিবর্তনের মান, কিন্তু বের করতে হবে আয়তনেরটা। তাহলে কেমনে করা যায়, মনে রাখবা যার পরিবর্তন প্রশ্নে দিয়ে দিছে তোমাকে আগে সেটার পরিবর্তন সহগটা বের করতে হবে। তাহলে বের করতে প্রশ্ন তোমাকে দিয়ে দিছে ক্ষেত্রফল পরিবর্তন, তাহলে তুমি প্রথমে কি সলভ করবা, তুমি প্রথমে সলভ করবা হচ্ছে ক্ষেত্রফল পরিবর্তন সহগ, ঠিক আছে, বা ক্ষেত্রফল প্রসারণ সহগ। প্রশ্নে তোমাকে যার পরিবর্তন দিয়ে দিছে বা যার মান দিয়ে দিছে, তোমাকে তার প্রসারণ সহগটা আগে বের করতে হবে, তার প্রসারণ সহগটা আগে বের করতে হবে। তো ক্ষেত্রফলটা কি আমরা বিটা বলছি, তাই না? ক্ষেত্রফল হচ্ছে বিটা, ডেল্টা এ বাই A1 ইন্টু ডেল্টা টি। তাহলে ডেল্টা এর মান হচ্ছে কত, 2.5, A1 কত আছে 100, ডেল্টা টি আছে আমাদের 60। তাহলে এখান থেকে আমাদের মান কত আসে আমরা একটু দেখি। সেন্টিমিটারকে মিটার স্কোয়ার এখানে করতে হবে না, কেন করতে হবে না বলো তো বাচ্চারা, কেন করতে হবে না? কারণ এটাও সেন্টিমিটার স্কোয়ার, এটাও সেন্টিমিটার স্কোয়ার, দুটা কাটাকাটি চলে যাবে, সো লাগবে না। ঠিক আছে, আর নিচে আছে তোমার মনে করো কেলভিন, তো লাগতেছে না এখানে, এজন্য করি নেই। 2.5 নিচে আছে 100 ইন্টু 60, তাহলে আমাদের আনসার আসে 4.167 ইন্টু 10^4। একক কি হবে বুঝতেছো তো, কেলভিন ইনভার্স 1 অথবা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 তুমি দিতে পারো। তবে এটাই তোমার আনসার না, কারণ তুমি মাত্র বের করছো কি বিটা, তোমাকে বের করতে হবে আয়তন প্রসারণ সহগ, অর্থাৎ তোমাকে গামার মান বের করতে হবে, গামারটা বের করতে হবে। এবার গামার সাথে ডেফিনেটলি বিটার একটা রিলেশন আছে। আমরা কি শিখছিলাম, আমরা শিখছিলাম যে 2 গামা সমান হচ্ছে 3 বিটা। তাহলে এখান থেকে কিন্তু আমরা গামা বের করতে পারি, গামার মান হবে 3/2 ইন্টু বিটা। ঠিক আছে, 3/2 ইন্টু বিটা। তাহলে 3/2 ইন্টু হচ্ছে বিটার মান কত আছে 4.167 ইন্টু 10^4। এখানে আমার আনসারটা চলে আসবে 6.25 ইন্টু 10^4। সবাই বলো বুঝছো কিনা, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। সবাই বলো বুঝছো কিনা। বুঝছো, ওকে। একজন জিজ্ঞাসা করছো যে সেন্টিমিটার স্কোয়ার কোথা থেকে আসলো। ক্ষেত্রফলের একক হচ্ছে ভাই সেন্টিমিটার স্কোয়ারও হইতে পারে, মিটার স্কোয়ারও হইতে পারে, মিলিমিটার স্কোয়ার হইতে পারে, মানে মেন কথা একটা স্কোয়ার থাকবে, যেহেতু দ্বিমাত্রিক একটা স্কোয়ার থাকে। আচ্ছা, তাহলে আশা করি ইজি। অনেকের কাছে হয়তো একটু ট্রিকি লাগছে, তার কারণ প্রশ্নে দিয়ে দিছে ক্ষেত্রফল আর চাইছে আয়তন প্রসারণ সহগ। তো সবার জন্য একটু রিক্যাপ করে দেই, পরীক্ষায় প্রশ্নে যার মানগুলো দেওয়া থাকবে তুমি প্রথমে তার প্রসারণ সহগটা বের করবা, এরপর দেখবা ওটাই কি আসলে চাইছে কিনা। যেহেতু এখানে ক্ষেত্রফল প্রসারণ সহগ চাই নাই, চাইছে আয়তন প্রসারণ সহগ, তাহলে সেই দুজনের মধ্যে রিলেশনটা লিখছি, যে রিলেশনটা তোমাদের একটু আগে শিখাইছি, ওই রিলেশন থেকে আমরা গামার মানটা বের করে ফেলছি, শেষ। কেলভিনে কেন প্রকাশ করলাম, তুমি চাইলে সেলসিয়াসে প্রকাশ করো, সমস্যা নেই, কেলভিন ইনভার্স 1ও লিখতে পারবা, অথবা তুমি যদি এখানে প্রশ্নে এই ডিগ্রি সেলসিয়াসটা বসাইতা তাহলে সেখানেও তুমি আনসারটা করতে পারতা। কেলভিনে আমি কেন প্রকাশ করছি, কেন আমার কেলভিন পছন্দ, তার কারণ কেলভিন হচ্ছে এসআই একক। বাট এই অঙ্কের ক্ষেত্রে তুমি কেলভিন না লিখে সেলসিয়াসে যদি করো তাও তোমাকে কেউ কাটবে না, কারণ এখানে দুটোই আসলে একই জিনিস মিন করে। ঠিক আছে, হ্যাঁ বাচ্চাদের এটা মোটামুটি সহজ ছিল। এবার চলো সামনে যাই।
তরল পদার্থের প্রসারণ, এটা কম্পারেটিভলি সহজ। এখানে কিছু ইনিশিয়াল কথা আছে, আমরা চলো মেইন কনসেপ্টে চলে যাই। প্রথম কথা তোমাদের আমি একটু জিজ্ঞাসা করি, মনে করো তোমার সামনে এরকম একটা পাত্র আছে, এই পাত্রে তুমি নিচের থেকে মনে করো তাপ দিচ্ছ। পাত্রে কি করতেছো? নিচের থেকে ধরো তুমি তাপ দিচ্ছ, তাপ দিচ্ছ। তাহলে এই নিচের থেকে তাপ দিলে এই পাত্রটা, এখানে আসলে কোন কোন লেয়ারের প্রসারণ ঘটবে তোমরা একটা চিন্তা করো। যখন তুমি এখানে তাপ দিবা, আস্তে আস্তে পানিটার যে আয়তনটা আছে, পানি পাত্রের যে আয়তন জুড়ে আছে, সবাই আমাকে বলো যে তাপ দেওয়ার পরে এই পানিটার আয়তনটা বাড়বে নাকি কমবে বলো তো? তাপ দিলে যখন তাপমাত্রা বাড়বে, তখন এখানে যে পানিটা আছে সেই পানির আয়তনটা বাড়বে নাকি কমবে, কি মনে হয়? অনেকে বলতেছে হচ্ছে যে কমবে। কমবে হচ্ছে ভাইয়া কখন? তোমরা হয়তো এটা ভাবতেছো যে ভাইয়া তাপ দিলে আস্তে আস্তে কিছু পরিমাণ পানির কণা হচ্ছে জলীয় বাষ্পে পরিণত হবে, তখন আস্তে আস্তে লেয়ারটা হচ্ছে কমে যাবে। আমি বুঝছি, কিন্তু ওই জলীয় বাষ্প লেভেল পর্যন্ত যাওয়া যাবে না। এটাকে পানির দেখেই বিবেচনা করতে হবে। তো তুমি প্রথমে চিন্তা করো, জলীয় বাষ্প পর্যন্ত যদি না যায়, তুমি যখন আস্তে আস্তে এখানে তাপমাত্রা বাড়াচ্ছ, এই পানির যে অণুগুলো আছে এরা কিন্তু আরো জোরে জোরে দৌড়াদৌড়ি শুরু করবে। তো জোরে জোরে যদি দৌড়াদৌড়ি শুরু করে, যদি জোরে জোরে দৌড়াদৌড়ি শুরু করে, তাহলে এখন তার আর ছোট্ট জায়গার মধ্যে থাকতে চাইবে না, তার আরো বড় জায়গা জুড়ে ছড়াই যাবে। অর্থাৎ তার একটা প্রসারণ ঘটবে, পানির একটা কি ঘটবে? প্রসারণ থাকবে। মনে করো পানির যদি আগে লেয়ার থাকতো এখানে, তাহলে পানির লেয়ারটা এতখানি হয়ে যাবে। ঠিক আছে, মানে পানির যে লেয়ারটা বা পানি যেটা আছে সেই তরলটা প্রসারিত হবে। তাহলে এখানে একটা পার্ট আছে তোমার তরলের প্রসারণ, একটা পার্ট কি আছে বলতো? তরলের প্রসারণ। ঠিক আছে, একটা পার্ট আছে তরলের প্রসারণ, যেটা তুমি খালি চোখে দেখবা, যেটা তুমি খালি চোখে দেখবা। সো এই তরলের যে প্রসারণটা, যেটা তুমি খালি চোখে দেখবা, সেটাকে বলা হচ্ছে আপাত প্রসারণ। যেটা তোমার কাছে মনে হয় আপাত প্রসারণ মানে যেটা তোমার কাছে যে প্রসারণটা মনে হয়, মানে তুমি যেটা দেখবা, আসলে তুমি কি দেখবা? তুমি দেখবা যে পানিটা কিছুটা বেড়ে গেছে, তুমি সেটা দেখবা। এটাকে বলা হচ্ছে আপাত প্রসারণ। ঠিক আছে, যেটা তুমি দেখবা। এখন কথা হচ্ছে, একটা জিনিস কিন্তু তুমি এখানে আসলে দেখবা না। কোন জিনিস? তুমি যখন এখানে তাপ দিছো, এখানে কিন্তু আসলে পদার্থ হচ্ছে দুইটা। একটা তো পানি, যেটাকে আমরা তরল বলতেছি, তাহলে সেখানে তরলের একটা আপাত প্রসারণ হচ্ছে, সমস্যা নাই। কিন্তু এই তরলটা আসলে কোনো না কোনো পাত্রে রাখা, কোনো না কোনো পাত্রে রাখা। ধরে নাও এই তরলটা কোনো একটা গ্লাসে রাখা আছে বা কোনো একটা লোহার কিছুতে রাখা আছে। তাহলে লোহা হোক বা গ্লাস হোক, এগুলো তো আসলে কঠিন পদার্থ। তাহলে তাপমাত্রা বাড়াইলে, আমরা একটু আগে পড়ে আসলাম, একটু আগে আমরা পড়ে আসলাম যে তাপমাত্রা বাড়াইলে, এই যে একটু আগে পড়ে আসলাম যে তাপমাত্রা বাড়াইলে আয়তন প্রসারণ হয়, ক্ষেত্রফল প্রসারণ হয় বা দৈর্ঘ্য প্রসারণ হয়। তাহলে যেই পাত্রে রাখা আছে, তাপমাত্রা বাড়ানোর কারণে সেই পাত্রটাও কিন্তু প্রসারিত হবে, তাই না? সেই পাত্রটাও কিন্তু প্রসারিত হবে। তাহলে এখানে আরেকটা প্রসারণ আছে, যেটা হচ্ছে তোমার পাত্রের প্রসারণ। তাহলে দুইটা অংশ, একটা হচ্ছে আপাত প্রসারণ, যেটা তোমার কাছে মনে হবে, আর এটা আসলে পাত্রের প্রসারণ, যেটা আসলে আমরা খালি চোখে বুঝবো না, কিন্তু সেটা হয়ে গেছে। তুমি যখন তাপমাত্রা বাড়াবা, তখন এই পাত্রটা যেই পদার্থের তৈরি, সেই কঠিন পদার্থ নিজেও প্রসারিত হবে। তাহলে এখানে সেই পাত্রের একটা প্রসারণ থাকবে। তাহলে এখানে প্রসারণের মধ্যে দুইটা অংশ আছে, একটা যেটা আমরা বুঝতে পারি, আর যেটা আমরা বুঝতে পারি না। পাত্রেরটা আসলে আমরা খালি চোখে বুঝতে পারি না। ঠিক আছে, সো প্রসারণের মধ্যে দুইটা অংশ আছে। তাহলে তুমি যদি পাত্রের পার্টটা বাদ দিয়ে দাও, তাহলে কি তোমার অ্যাকচুয়াল প্রসারণটা আসবে? উত্তর হচ্ছে না, আসবে না। তাহলে অ্যাকচুয়াল প্রসারণটা আনার জন্য, মানে প্রকৃত প্রসারণটা আনার জন্য, তাহলে প্রকৃত প্রসারণটা আনার জন্য তোমাকে, তুমি খালি চোখে যেটা দেখতেছো সেটা তো লাগবেই, তার সাথে পাত্রের প্রসারণটা তোমার কি করতে হবে? যুক্ত করতে হবে। সেখানে আসলে সূত্র সেটাই, প্রকৃত প্রসারণের মান হবে, আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। জিনিসটা তোমরা একটু এইভাবে চিন্তা করো। ধরে নাও যে আমি ক্লাসে তোমাকে পড়াইতে গেছি, ধরো অফলাইনে আমরা কোন একটা ব্রাঞ্চে ক্লাস করতেছি, সেখানে আমি তোমাকে পড়াইতে গেছি। এখন পড়াইতে গিয়ে আমি তোমাকে বললাম যে ভাইয়া তুমি এই বিষয়ে কি কি জানো আমাকে একটু বলো। তো তোমার যা যা নলেজ আছে তুমি সবগুলো আমাকে বললা। এটা হচ্ছে তোমার কাছে যেগুলো মনে হয় তুমি আমাকে সেগুলা বলছো। সেটা মনে করো এইটা আপাত প্রসারণের অংশটা।
এরপরে আমি তোমাকে বলবো যে হ্যাঁ তোমার যে ইনফরমেশনগুলো তুমি বলছো তোমারগুলো ঠিক আছে, বাট ইন রিয়েলিটি আরো কিছু জিনিস আছে যেগুলো আসলে আমরা খালি চোখে দেখি না। তো সেই রিয়েল জিনিসগুলো আসলে এইটা, এই জিনিসগুলা আরো আছে। তো তুমি বললা যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এগুলো আমরা জানছি, এগুলো আমরা শিখলাম। তাহলে এখন তোমার নলেজ কতটুকু হইলো? তুমি আগে যেটা জানতা বা যেটা তোমার কাছে মনে হইতো, প্লাস যেটা তোমাকে আমি আজকে নতুন করে জানাইলাম। সো পাত্রের যে প্রসারণটা, এটা অ্যাকচুয়ালি আমরা যখন তাপমাত্রা দিচ্ছি তখন পাত্রও যে প্রসারিত হচ্ছে এটা কিন্তু অনেক সময় আমাদের মাথায় আসে না। আমাদের কাছে খালি মনে হচ্ছে যে পানির লেভেলটা আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু পাত্র যে প্রসারিত হচ্ছে এটা কিন্তু আমার মাথায় আসে না। কিন্তু তুমি যদি মোট প্রসারণ নিতে চাও, প্রকৃত প্রসারণ তুমি যদি বের করতে চাও, তাহলে কিন্তু যেটা তোমার মাথায় আসে না সেটাও কিন্তু তোমাকে এখানে যুক্ত করতে হবে। সো প্রকৃত প্রসারণের মান হবে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। সবাই বলো বুঝছো? জিজ্ঞাসা করছো যে গ্লাস ভাঙবে কিনা। কিছু কিছু গ্লাস এরকম আছে যে গ্লাসগুলা অনেক অনেক তাপমাত্রা সহ্য করতে পারে। যেমন ল্যাবে যে গ্লাসগুলো ইউজ করা হয়, গ্লাসগুলোর দামও অনেক বেশি। ওই গ্লাসগুলোর নাম হচ্ছে পাইরেক্স গ্লাস, বুঝছো? ল্যাবের গ্লাসগুলোর নাম হচ্ছে পাইরেক্স গ্লাস। ওই পাইরেক্স গ্লাসগুলোর দাম আসলে অনেক। সো ওরা মোটামুটি তোমার 100, 200, 300 ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা সে এমনি সহ্য করতে পারে, কিছুই হয় না। এজন্য দামও অনেক বেশি। হ্যাঁ, রিয়েল লাইফে ফারহান বলছো যে পাত্র প্রসারণ হয় না, কে বলছো? ফারহান বলছো মানে ফারহান, তুমি যে আসলে বললা কথাটা, তুমি বলছো যে রিয়েল লাইফে পাত্র প্রসারণ হয় না। তাহলে পাত্র প্রসারণ না হলে এতক্ষণ আমরা পড়লাম কি বলো? আমরা এখানে আয়তন প্রসারণ পড়ছি না? তুমি যদি চিন্তা করো এটা একটা পাত্র, তাহলে পাত্রে মনে করো আগে পাত্রটার আয়তন ছিল V1, এখন তাপমাত্রা দেওয়ার কারণে আয়তন হয়ে গেছে V2। তাহলে এই পাত্রটা এখন বড় হয়ে V2 হয়ে গেছে না? তাপমাত্রা বাড়ানোর কারণেই তো আয়তনটা বৃদ্ধি পাইছে। তাহলে আমি যদি বলি যে এটাই হচ্ছে আমার পাত্র, তাহলে এখানে পাত্রের প্রসারণ হয়েছে না? প্রসারণ মানে কি? প্রসারণ মানে আয়তনটা বৃদ্ধি পাইছে। ঠিক আছে? তাহলে এইখান থেকে তো বোঝা যায় জিনিসটা। নবনীতা বলছো যে পাতিলে যখন রান্না করে তখন কি ওটা প্রসারিত হয় কিনা। এই ক্ষেত্রে ডিপেন্ড করে আসলে তার প্রসারণ সহগটা কেমন। যার প্রসারণ সহগটা কম তার প্রসারণের মানটাও কম। দেখো সূত্র দেখো, যদি এমন হয় তোমার যে রান্নার পাতিলটা, বাস্তবে যে রান্নার পাতিলটা থাকে সে রান্নার পাতিলে এই প্রসারণ সহগের মানটা অনেক কম থাকে। কম থাকার কারণে আয়তন প্রসারণ সহগের মানটাও বা আয়তন প্রসারণের মানটাও অনেক কম থাকে। সো প্রসারণ সহগের মানটা কম হওয়ার কারণে ওই আয়তন পরিবর্তনের মানটা আসলে খুবই খুবই কম, যেটা আসলে তোমার মানে নেগলিজিবল, যেটাকে তুমি বাদ দিলেই পারো আর কি। ঠিক আছে, একদম নেগলিজিবল। সেই জন্য কিন্তু রান্না যেটা আছে, রান্নার পাতিল যেগুলো আছে সেগুলোকে ধরো অ্যালুমিনিয়াম বা এই টাইপের জিনিসপত্র দিয়ে বানানো হয়, তার কারণ তাদের আয়তন প্রসারণ সহগটা হচ্ছে কম। আচ্ছা, এবার আমরা চাই চলো সামনের দিকে। আহ এটা আমরা সলভ করি, চলো। এটা একদমই সহজ ছোট্ট প্রশ্ন। একটা পাত্রে কিছু তরল নিয়ে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। তাহলে একটা পাত্র এখানে আছে। পাত্র মানে কি? কঠিন পদার্থ যার প্রসারণ হওয়া সম্ভব। তাহলে প্রকৃত প্রসারণ দিয়ে দিছে। ঠিক আছে, প্রকৃত প্রসারণকে আমরা আসলে লিখি হচ্ছে এল দিয়ে, ভি এল দিয়ে লিখি। আর পাত্রের প্রসারণ দিয়ে দিছে এখানে হচ্ছে 2 সেন্টিমিটার কিউব। তাহলে পাত্রের প্রসারণ আমরা লিখি হচ্ছে VB দিয়ে। ঠিক আছে, VB। তাইলে পাত্রের প্রসারণ হবে হচ্ছে VB। আপাত প্রসারণ চাইছে, এটা হচ্ছে আমার VA। এটা একটু মনে রাখতে হবে। প্রকৃতটা হচ্ছে তোমার VL, প্রকৃত হচ্ছে VL, আপাত হচ্ছে VA, আর পাত্র হচ্ছে VB। একটু বারবার লিখে লিখে মুখস্থ রাখবা। তাহলে আমাদের সূত্রটা আসলে কি দাঁড়াবে? সূত্রটা মনে রাখার টেকনিক বলে দিচ্ছি। সূত্র হচ্ছে VL সমান VA প্লাস VB। খেয়াল করে দেখো, মনে রাখার টেকনিক হচ্ছে ল্যাব। মনে রাখার টেকনিক কি? ল্যাব। ঠিক আছে, ল্যাব। ল্যাব তো বুঝো, ল্যাবরেটরি শর্ট ফর্ম। এমনি মনে রাখতে পারো যে VL সমান হচ্ছে VA প্লাস VB। ঠিক আছে, তাহলে এখন VA মানে আপাত, VA মানে আপাত প্রসারণ। সো আপাত প্রসারণের মানটা চাইছে, যার মান চাইছে তাকে আমি বাম পাশে নিয়ে আসি। তাহলে VA সমান VL মাইনাস VB। তো VLটা আসলে কত? 21। আর VBটা আসলে কত? VBটা হচ্ছে 2। তাহলে উত্তর একদম পানির মতো সহজ, ছোট ক্লাসের অঙ্ক, এত মিটার কিউব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার। একদম পানির মতো এটা। এবার সামনের দিকে যাই, চলো।
এবার আমরা পড়বো গ্যাসের প্রসারণ। হ্যাঁ, কঠিন পড়লাম, তরল পড়লাম, এবার আমরা দেখবো হচ্ছে গ্যাস। তো গ্যাসেরটা আসলে তোমাদের সিলেবাসে ওইভাবে নাই, সরাসরি সূত্রটা দেওয়া আছে বইয়ে আর কি। সো সূত্রটা আসলে কেমন, পিভি ইকুয়ালস টু এন আর টি। তো এটা কিছু কিছু জায়গা থেকে আমরা একটু ফিল করতে পারি যে সূত্রটা আসলে কিভাবে আসছে। একটু টুকটাক তোমাদের দেখাই, তোমরাও জিনিসপত্রগুলা একটু মোটামুটি পড়ছো, একটু মনে করে দেখো তোমরা পড়ছো, খেয়াল করে দেখো আমরা কেমন সূত্রটা আনতে পারি। তুমি একটু চিন্তা করো তো, যদি আমরা তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বাড়াইলে গ্যাসের যে অণুগুলা থাকে তারা কি বেশি দৌড়াদৌড়ি শুরু করে না? বেশি দৌড়াদৌড়ি শুরু করে কিন্তু। তাহলে আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে গ্যাসের অণুগুলা কি করবে, জোরে জোরে দৌড়াদৌড়ি শুরু করবে। ঠিক আছে, জোরে জোরে দৌড়াদৌড়ি শুরু করবে। এখন জোরে জোরে দৌড়াদৌড়ি শুরু করলে আমি একটু লিখে দিই, তোমাদের এগুলো পড়াইছি, একটু রিভিউ করে দিই। তাহলে জোরে জোরে দৌড়াইলে তারা কিন্তু এখন পাত্রে আরো বেশি জোরে ধাক্কা দিবে। তাহলে তাদের ধাক্কার মানটা কি হবে বলতো, বেশি। ধাক্কার মানটা কি হবে, বেশি হবে। আচ্ছা, তাহলে এই ধাক্কার মান যদি বেশি হয়, আমরা কি জানি বলতো, আমরা জানি যে চাপের মানটা হচ্ছে এফ বাই এ। তাহলে তোমার যদি ধাক্কার মানটা এখন বেশি হয়, এফ এর মান যদি বেশি হয়, তাহলে চাপের মানটাও কি হবে বলতো, বেশি হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি তাপমাত্রা বাড়াইলেই কিন্তু এই চাপের মানটা কিন্তু কি হয় বলতো, বেড়ে যায়, যদি আমার আয়তনটা কি থাকে, ফিক্স থাকে। তাহলে আমরা বলতে পারি চাপটা আসলে তাপমাত্রার সমানুপাতিক, চাপ আসলে তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, এই একটা সম্পর্ক, যে চাপটা হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক, এটা ধরো আমাদের 1 নাম্বার সম্পর্ক। এবার দেখো নেক্সটের অংশ, যদি আমি এরকম চিন্তা করি যে এবার আমার চাপটা ফিক্সড, চাপের মানটা ফিক্সড, এখন আমি যদি তোমার তাপমাত্রা বাড়াই দিই, তাপমাত্রা যদি বাড়াই দিই, তাহলে এই গ্যাসের অণুগুলা জোরে জোরে দৌড়াদৌড়ি শুরু করবে এবং চাপ সেম রাখার জন্য তারা বিশাল একটা অঞ্চলে ছড়াই যাবে, তার কারণ দৌড়াদৌড়ি বেশি করতেছে। দৌড়াদৌড়ি বেশি করলে বেশি জায়গায় এসে ছড়াই যাবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, তাপমাত্রা বাড়াইলে আয়তনের মানটা কি হবে বলতো, বাড়বে। তাহলে বুঝতেছো যে আয়তনের সাথে তাপমাত্রার রিলেশনটাও কিন্তু সমানুপাতিক। তাহলে আমি লিখবো আয়তনের সাথে তাপমাত্রার রিলেশনটা সমানুপাতিক। ঠিক আছে, তাহলে অলরেডি কিন্তু এই দুটো রিলেশন আমরা পেয়ে গেছি। ডান পাশে কি আছে, টি, আর বাম পাশে কি আছে বলতো, পিভি। সো এই দুটাকে যদি আমি কম্বাইন করি, এখন যদি এই দুটাকে আমরা কম্বাইন করি, তাহলে আমি কি লিখতে পারি দেখো, পিভিটা হবে হচ্ছে, কারণ পি এবং ভি দুজনেই কার সমানুপাতিক, টি এর সমানুপাতিক। ডান পাশে আমি লিখতে পারবো হচ্ছে টি, পিও টি এর সমানুপাতিক, ভিও টি এর সমানুপাতিক। তাহলে একসাথে আমরা পিভি সমানুপাতিক টি লিখতে পারি। এখন এক্ষেত্রে এই সমানুপাতিক চিহ্নটা যদি আমি উঠাই দেই, সমানুপাতিক চিহ্নটা যদি আমি উঠাই দেই, তাহলে এখানে আমি লিখতে পারবো হচ্ছে এন আর, যেটা আসলে একটা ধ্রুবক। এন আরটা কি একটা ধ্রুবক। তো এন এর পরিচয় হচ্ছে মূল সংখ্যা, তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, এন এর পরিচয় হচ্ছে মূল সংখ্যা। এটা ধ্রুবক কেন, কারণ গ্যাসের পরিমাণ নির্দিষ্ট থাকলে মূল সংখ্যাটা অবশ্যই ধ্রুবক। আর আর এর পরিচয় হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, যেটার পরিচয় এখানে দেওয়া আছে দেখো, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। ঠিক আছে, মোলার গ্যাস ধ্রুবক, এটাকে অনেক সময় সর্বজনীন মোলার গ্যাস ধ্রুবক বলে। সো এই মোলার গ্যাস ধ্রুবকের মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা একদম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো সবাই আমাকে বলো যে তোমরা পিভি সমান এনআরটিটা তোমাদের সিলেবাসে ওইভাবে না থাকা সত্ত্বেও বুঝতে পারছো কিনা, বা আগের থেকে তোমাদের কনসেপ্ট আরো বেটার হয়েছে কিনা, বলো তো সবাই। না, এক্সিস্ট করে না, রোজ এক্সিস্ট করে না। ওকে, ঠিক আছে, এবার চলো আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে যাই। সো এবার কুইজ 2। এই যে দেখো আদর্শ গ্যাসের মান, সার্বজনীন গ্যাস মোলার গ্যাস ধ্রুবকের মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। হ্যাঁ, জুল পার মোল পার কেলভিন। সো এখন দেখো এই কুইজের আনসার তোমরা করতে পারো কিনা। মোল সংখ্যা কি কেমিস্ট্রিতে পড়ার কথা, মোল সংখ্যা হচ্ছে আমরা এইভাবে বের করতে পারি, ডব্লিউ বাই এম, এইভাবে। এটা কেমিস্ট্রিতে তোমরা পড়ো নাই, মোল সংখ্যা পড়ছো না পড়ো নাই বলো তো, পড়ছো না পড়ো নাই। ফর এক্সাম্পল আমি যদি বলি যে তোমার কাছে মনে করো 16 গ্রাম অক্সিজেন গ্যাস আছে, তাহলে মোল সংখ্যা কত? তো খুব সহজ, যত গ্রাম আছে তোমার কাছে সেটা হচ্ছে তোমার ওয়েট, তাহলে এই ওয়েটের মানটা কত হবে, 16। আর অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। কেন 32? তার কারণ এখানে অক্সিজেন আছে দুইটা, তাইলে একটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে অক্সিজেন দুইটা থাকার কারণে 16 গুণ 2, তাইলে মোলার আণবিক ভর হচ্ছে 32।
নিচে আছে 32, তাহলে মোল সংখ্যা কত হবে? মোল সংখ্যা হবে 0.5 মোল। এটা তো তোমাদের কেমিস্ট্রিতে পড়ার কথা, পড়ছো না কেমিস্ট্রিতে? হ্যাঁ, এক্সামও দিছো, তাইলে তাহলে আবার জিজ্ঞাসা করছো যে, আচ্ছা, সো সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক আসলে কি? আচ্ছা, এখানে মোল লেখার সময় আমরা কিন্তু ই দেই না, মানে যখন আমরা একক হিসেবে লিখি বা সংকেত হিসেবে লিখি তখন আমরা ই বাদে লিখি, বাট যখন তুমি ইংলিশে লিখবা, যখন আমরা ইংলিশে লিখি যে মোল সংখ্যা, তখন সেটাকে আমরা এভাবে ই দিয়ে লিখি, বা যখন সংকেত আকারে লিখি তখন কিন্তু ইটা দেওয়া হয় না, সাবধান। আচ্ছা, তাহলে একটু আগে তোমাদের দেখাইছি সার্বজনীন গ্যাস ধ্রুবক, অথবা প্রশ্নে বলতে পারে মোলার গ্যাস ধ্রুবক, তার মান কত? 8.314 জুল পার কেলভিন পার মোল। এর দুইটা আগে পরে দিতে পারে, এটা কোনো বিষয় না, মান চেক করতে হবে, একক চেক করতে হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন সি। তো লিডার বোর্ডে দেখতে পাচ্ছি ওমার, তারপরে আরজো, তারপর হচ্ছে আজমির, আবার ওমার, সামিন, জিহাদ, ফারহান, হাবিবা, সুদাদ আর হচ্ছে আবিদ সবার আগে আনসার করছো, গ্রেট। এবার চলো আমরা সামনে যাই। আমরা অনেকগুলা বোর্ডে আসা একটা প্রশ্ন দেখি, দেখো, মানে এই একটা প্রশ্ন সলভ করা মানে তুমি 3টা অঙ্ক করছো। কারণ কি? কারণ একই অঙ্ক 3 জায়গায় আসছে, মানে একটা সলভ করা মানে 3টা সলভ করা। দেখো, একটি রেল লাইনে 18 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে। তাহলে 18 মিটার যে দৈর্ঘ্যের মানটা, সেটা আসলে আমার কি বলতো? প্রথম দৈর্ঘ্যের মান। তাহলে এটা আসলে আমার L1 এর মান। L1 হচ্ছে 18 মিটার। দুটি পাতের মধ্যে 3 সেন্টিমিটার ফাঁক রাখা হয়েছে, ভালো কথা। তাপমাত্রা স্বাভাবিকের থেকে 12 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। যে তাপমাত্রা কতটুকু বেড়ে গেল, এটাই কিন্তু তাপমাত্রার পরিবর্তন। তাহলে ডেল্টা টি এর মান আছে 12 ডিগ্রি সেলসিয়াস। আমি এটাকে কেলভিনে নিতেও পারি, নাও নিতে পারি, সমস্যা নাই। এবার দেখো, লোহার দৈর্ঘ্য প্রসারণ সহক দিয়ে দিছে। দৈর্ঘ্য প্রসারণ সহককে আমরা কি দ্বারা চিনি বলতো? আলফা দ্বারা চিনি, আলফা। তাহলে এই মানটা আসলে কার? এই মানটা আসলে কার বলতো? এই মানটা অবশ্যই আলফার, এই মানটা অবশ্যই আলফার। ঠিক আছে, তাহলে বর্ধিত তাপমাত্রায় রেলগাড়ি চলাচল নিরাপদ হবে কিনা একটু চিন্তা ভাবনা করো, একটু চিন্তা ভাবনা করো। 12 ডিগ্রি সেলসিয়াসে যদি তাপমাত্রা বাড়ানো হয়, তাহলে স্বাভাবিকভাবে রেল লাইনের যে দৈর্ঘ্যটা আছে, সেই দৈর্ঘ্যের যে মান, সেই দৈর্ঘ্যের মানটা আগের থেকে কি হবে বলতো? প্রসারিত হবে। এখন রেল লাইনে তোমরা নিশ্চয়ই শুনছো যে মাঝে মাঝে ফাঁকা রাখা হয়, তার কারণ গরমের কারণে বা তাপমাত্রা বৃদ্ধির কারণে এই লাইনগুলো আগের থেকে প্রসারিত হতে পারে। তো প্রসারিত হয়ে যদি মনে করো বেশি ছড়ায় যায়, তাহলে কিন্তু রেলের চাকা কিন্তু আর ওর উপরে কিন্তু আর পড়বে না, এই জন্য একটু ফাঁকা ফাঁকা রাখা হয় আর কি, বা রেলের একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। এখন ফাঁকা রাখছে হচ্ছে 3 সেন্টিমিটার। এখন এই গাড়ি চলাচল নিরাপদ হবে কি হবে না, সেটা ডিপেন্ড করে কার উপরে বলতো? সেটা ডিপেন্ড করে যে রেলের প্রসারণটা 3 সেন্টিমিটার বেশি নাকি কম। কারণ অলরেডি রাখা হয়েছে 3 সেন্টিমিটার ফাঁকা, এটা হচ্ছে তোমার এক্সিস্টিং অবস্থা। যদি প্রসারণটা 3 সেন্টিমিটার থেকে কম হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু প্রসারণটা যদি 3 সেন্টিমিটার থেকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু রেলটা নিরাপদে চলতে পারবে না। তাহলে নিরাপদ হতে হলে আমরা বলতে পারি কিনা দেখো তো, যে নিরাপদ হতে হলে দৈর্ঘ্যের যে প্রসারণটা বা বৃদ্ধিটা, সেটা অবশ্যই 3 সেন্টিমিটার থেকে কম হতে হবে। কম হতে হবে, ঠিক আছে। 3 সেন্টিমিটার যদি হয় তাও সমস্যা নাই, কিন্তু 3-এর থেকে বেশি হওয়া যাবে না। তাহলে 3-এর থেকে ছোট অথবা সমান হইলেও সমস্যা নাই, বাট বেশি হওয়া যাবে না, কোনোভাবে বেশি হওয়া যাবে না। তাহলে এখন আমাকে আসলে কার মান বের করতে হবে, সবাই একটু আমাকে ইনবক্সে জানাও। কার মান বের করলে আসলে আমার অঙ্কটা শেষ বলো তো? একটু সবাই একটু আনসারটা আমাকে জানাও, ইনবক্সে জানাও, কার মান বের করতে হবে? চেঞ্জ ইন লেন্থ, ভেরি গুড। ডেল্টা এল এর মানটা আমাকে বের করতে হবে, দেখতে হবে সেটার মানটা আসলে 3-এর থেকে বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারছি আমাকে আসলে ডেল্টা এল এর মানটা বের করে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, এখন দেখো আলফার মানটা তোমাকে দিয়ে দিচ্ছে। তাহলে আলফার মানের সূত্রটা যদি আমরা একটু লিখি, আলফার সূত্রটা হচ্ছে ডেল্টা এল বাই L1 ডেল্টা টি। ঠিক আছে, সো এখান থেকে সরাসরি আমি ডেল্টা এল এর মানটা বের করব। আমাদের সলিউশন যেটা তোমাদের কাছে প্যারালাল টেক্সট আছে, সেখানে আগে L2 বের করে এরপর পার্থক্য বের করা হয়েছে। তো এত বড় করে করার দরকার নাই, তুমি চাইলে একবারেই করতে পারো, অল্প সময় তোমার হয়ে যাবে। তাহলে ডেল্টা এল এর মানটা হবে আমার এখানে আলফা L1
ডেল্টা টি। সো ডেল্টা এল এর মানটা কত দাঁড়াচ্ছে একটু দেখি। আলফার মান হচ্ছে প্রশ্নে কত, 11.6 ইন্টু 10⁻6। এবার বাচ্চারা একটা কথা বলে রাখি, প্রসারণ সহগটা যে এককে দিবে, দেখো এখানে কেলভিনে দিছে, তাহলে তাপমাত্রাটাকেও সেই এককে রাখার চেষ্টা করবা, রাখলে ভালো আর কি, রাখলে ভালো। ঠিক আছে, যেহেতু প্রসারণ সহগটা এখানে কেলভিন ইনভার্স 1 দিছে, এই জন্য আমি তাপমাত্রাটাকেও 12 কেলভিনে নিলাম। যদি প্রশ্নে দেখো এখানে সেলসিয়াসে দেওয়া আছে, তাহলে প্রশ্ন তুমি কি রাখবা, সেলসিয়াস রাখবা। আচ্ছা, তাহলে এখন মানটা বসাইছি আলফার, এবার আমরা বসাবো L1 এর মান। L1 কত আছে, 18। L1 এর মান কত আছে, 18। আর তাপমাত্রা বৃদ্ধি কত আছে, তাপমাত্রা বৃদ্ধি আছে 12। ঠিক আছে, তাহলে এবার সলভ করলে আমার আনসার চলে আসবে। 11.6 18 ইন্টু হচ্ছে 12, কত আসে একটু দেখি। ডেল্টা এল এর মান আসছে আমার 2.5056 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে, এখন দেখো আমার কিন্তু প্রশ্নে দিয়ে দিছে 3 সেন্টিমিটার, তাহলে এই মিটারটাকে আমার কি করতে হবে, সেন্টিমিটারে নিতে হবে। সেন্টিমিটারে নেওয়ার জন্য আমি কি করব, অবশ্যই 100 দ্বারা গুণ করব। সেন্টিমিটারে নেওয়ার জন্য আমার কি করতে হবে, অবশ্যই 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের আনসার আসবে 0.25, হোপফুলি 0.25 আসবে। হ্যাঁ, 0.25, আর পরে গুলা নেওয়া লাগবে না, এত সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেল্টা এল এর মান। ঠিক আছে, তাহলে 0.25 সেন্টিমিটার হচ্ছে আমার মান আসছে। তাহলে এখন আমরা উত্তর কি দিব, তাহলে তোমরা এবার বলো এটা নিরাপদ হবে নাকি হবে না। আমরা আগেই বলছি 3 সেন্টিমিটার থেকে কম হলে সেটা নিরাপদ হবে। তো যেহেতু এই মানটা, যেহেতু 0.25 সেন্টিমিটারটা, যেহেতু 0.25 সেন্টিমিটারটা আমাদের 3 সেন্টিমিটার থেকে কি আছে বলতো, কম আছে, সুতরাং যদি এই তাপমাত্রা বৃদ্ধির কারণে আমার রেল লাইনের দৈর্ঘ্য যদি বেড়েও যায়, যদি বৃদ্ধিও পায়, বৃদ্ধি পাচ্ছে মাত্র 0.25 সেন্টিমিটার। ঠিক আছে, যেটা আসলে 3 থেকে অনেক অনেক কম, তাহলে এই তাপমাত্রা বৃদ্ধির কারণে দৈর্ঘ্য যদি বাড়েও আমার কোনো সমস্যা হবে না। সুতরাং আমার চলাচলটা কিন্তু নিরাপদ হবে, চলাচলটা কিন্তু নিরাপদ হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার। সবাই বুঝতে পারছো? ওকে, তাহলে হোপফুলি একদম সহজ প্রশ্ন, কঠিন কিছু না। এবার দেখো তোমাদের হচ্ছে কিছু বাড়ির কাজ দেওয়া আছে, তো দেখো তো এটা পারবা কিনা তোমরা, কি মনে হয় পারবা কিনা দেখো তো। 1 সেন্টিমিটার ব্যাসার্ধের ধাতব গোলকের তাপমাত্রা বৃদ্ধি দিয়ে দিছে, হ্যাঁ, ডেল্টা টি এর মান দিয়ে দিছে, আর তার ব্যাসার্ধের মান দিয়ে দিছে। তাহলে আয়তন কতটুকু হয় আর ক্ষেত্রফল কতটুকু হয় সেটা দিয়ে দিছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে তোমার নতুন আয়তনের মান, তাপমাত্রা বৃদ্ধির পর যেটা হয়েছে সেটা তোমার নতুন নতুন আয়তন, তো এটা হবে তোমার হচ্ছে V2, আর ক্ষেত্রফল এটা হচ্ছে তোমার A2। এখন বলতে পারো ভাইয়া A1 আর V1 কোথায়, A1 V1 তো ভাই আমি সেন্টিমিটার এই ব্যাসার্ধের মান থেকে বের করতে পারি। তোমার যেহেতু এটা ব্যাসার্ধের মান দেওয়া আছে, তাহলে আদি ক্ষেত্রফলের মান কত হবে, আমরা কি জানি, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে, পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4πr², তাই না? তাহলে A1 এর মান আমরা বের করতে পারবো। একইভাবে আদি আয়তনের যে মানটা, সেটা আমরা বের করতে পারবো 4/3πr³ করে। ঠিক আছে, তার মানে আমরা R1 থেকে বা R এর মান থেকে A1 বা V1 দুটাই কিন্তু বের করতে পারবো। আর এখানে ডেল্টা টি দেওয়া আছে। তাহলে উদ্দীপকের তথ্যপত্র থেকে আয়তন প্রসারণ সহগ আর ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে। তাহলে আয়তন প্রসারণ সহগটা আমরা কেমনে বের করব, আমরা জানি সেটা হচ্ছে গামা। সেটা কত বলতো, ডেল্টা V ডিভাইড বাই V1 ইন্টু ডেল্টা টি। ঠিক আছে, তাহলে V1টা তুমি এখান থেকে বের করবা, করে বসাই দিবা, আর ডেল্টা V হচ্ছে এই V1 আর এই V2 এর পার্থক্য। ঠিক আছে, V1 আর V2 এর পার্থক্য। তাহলে এখান থেকে আমার গামা বের হয়ে যাবে। এরপরে তুমি কি করবা, এরপরে তুমি ক্ষেত্র প্রসারণ সহগ বের করবা, যেটা হচ্ছে ডেল্টা A বাই A1 ইন্টু ডেল্টা টি। তাহলে ডেল্টা এর মান কেমনে বের করব, এই আদি ক্ষেত্রফল আর শেষ ক্ষেত্রফলের পার্থক্য, আর বাকি সমস্ত মান দেওয়া আছে। তাহলে এই দুটার মধ্যে দুরকম মান আসবে। এবার জাস্ট কম্পেয়ার করতে হবে, জাস্ট সম্পর্ক দেখাইতে হবে। সো দুটার ভাগফল করে দিলে কিন্তু তুমি সম্পর্ক পেয়ে যাবা। ঠিক আছে, অনুপাতের মাধ্যমে দেখাইতে পারবা যে একটা আর একটার এত গুণ। ক্লিয়ার সবাই?
তাহলে পারবা কিনা সবাই বলো। ঠিক আছে, তাহলে হোপফুলি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যখন প্রশ্নে আমাকে আয়তন প্রসারণ দিয়ে অঙ্ক দিবে, তখন সবকিছু আমাকে হিসাব করতে হবে আয়তনের সাপেক্ষে, আদি আয়তন, আয়তনের পরিবর্তন, এরকম। যখন ক্ষেত্র প্রসারণ চাইবে, তখন সবকিছু হিসাব করতে হবে ক্ষেত্রফল দিয়ে, নামের সাথে তো মিল আছে, ক্ষেত্রফল দিয়ে। তাহলে নিচে হবে আদি ক্ষেত্রফল, উপর হবে ক্ষেত্রফলের পরিবর্তন, ঠিক আছে। আর যখন দৈর্ঘ্য দিয়ে দিবে, তখন সবকিছু হবে দৈর্ঘ্য দিয়ে। দ্যাটস ইট। তার নাম থেকে বোঝা যায় যে কোনটা আসলে করতে হবে আমার, ঠিক আছে। তো হোপফুলি ইনশাল্লাহ আমরা বাড়ির কাজটা করে ফেলতে পারবো। করে সবাই একটু গ্রুপে দিয়ে দিও, আমি আমার ফ্রি সময় ইনশাল্লাহ দেখে দিব। তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান, আমাদের আজকের ক্লাসটা এতটুকুই। তোমরা সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।